গরিবের মেয়ে ছিলাম বলে আজ শ্বশুরবাড়িতে আমার কোনো মূল্য নেই, যার কারণে সতীনের সাথেই সংসার করতে হচ্ছে। আমার বাবা ছিলেন একজন কাঠমিস্ত্রি। আমি আর আমার একজন বোনকে নিয়ে কোনো রকমে দুটো খেয়ে দেয়ে দিন কাটতো আমার বাবার। বড় ঘর থেকে প্রস্তাব আসলেই বাবা বললেন আমি যেন আমার মেয়েকে ঠিক তেমন ঘরেই বিয়ে দিব। বড় ঘরে দিয়ে মেয়ের অশান্তি সারা জীবন দেখতে পারবো না। দুটো ভাত কম খাবো, দুটো কাপড় কম পরবো, তবু মা মরা এই মেয়েগুলোর চোখের পানি আমি সহ্য করতে পারবো না। এটা বলে ঘটককে ফিরিয়ে দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা হয়তো ওই ঘরেই ভাত আমার কপালে রেখেছিল, তাই সব কিছু ভেঙে দেওয়ার ঠিক 2 মাস পরে ওই একই জায়গা থেকে আবার প্রস্তাব আসছে। ছেলে নাকি এইখানে ছাড়া অন্য কোথাও বিয়ে করবে না। আমার বাবাকে এক প্রকার জোর করে বিয়ের জন্য রাজি করানো সবাই মিলে, কিন্তু ছেলে রাজি থাকলেও ছেলের মা বোনেরা রাজি না এই গরিব ঘরে আসার জন্য। তারপরে হয়তো ছেলের কথা চিন্তা করে, তাদের সম্মানের কথা চিন্তা করে রাজি হয়েছে। আমার বাবা স্বল্প পরিসরে নিজের যেটুকু তৌফিক হয়েছে সেটুকু দিয়ে মেহমানদারি করিয়েছেন। বিয়ের দিন একজন বাবা হিসাবে এরকম কান্না করতে আমি কোনো বাবাকেই দেখিনি। ঘরের পালার সাথে মাটিতে বসে কান্না করছিল আর আমিও, কারণ আমার মা নেই। বাবা যা আয় করতো দৈনিক চাল কিনে এনে রান্না করতাম, রান্না বান্না সব কিছুই আমিই করতাম, কিন্তু আমি তো এখন চলে যাচ্ছি, তাহলে বাবা আর বোনকে এখন কে দেখবে? এইসব কিছু ভেবে অনেক কান্না করছিলাম সেদিন। যাই হোক, বিয়েটা সেরে যাওয়ার পর এবার আমার শ্বশুরবাড়িতে পালা। যখন আমি শ্বশুরবাড়িতে পা রাখলাম তখনই আমার বড় ননার জোর গলায় বলে উঠল, আকাশের চাঁদকে সবার ধরতে ইচ্ছে হয়, কিন্তু সেটা সবাইকে ধরা যায় না। ছোট ঘর থেকে আসছো, ছোট হয়ে থাকবে, অন্যথা ঘাটটা ধরে পিছনের দরজা দিয়ে বের করে দিব। সেদিন আমি বুঝে গিয়েছিলাম এখানে আমার কতটুকু সুখ শান্তি হবে। বিয়ের নিয়ম মতো বিয়ে হবার পরের দিন আমার বাড়ি থেকে আমায় নিতে আসার কথা, কিন্তু সকালে ভোরে আমার শাশুড়ি বাবাকে ফোন করে বলল যে মেয়েকে নিতে আসার দরকার নেই, 15 দিন পর আইসেন। সাথে অনেক খেজি ধমকও দিলেন। নিরীহ মানুষের মতো বাবাও কোনো কথা ছাড়া লাইন কেটে দিলেন। বিয়ের পরদিন থেকে বান্দির মতো খাটতে লাগলাম এই সংসারে। বিয়ের এখনো 1 মাসও হয়নি, আমার স্বামীও আমার সাথে বাজে ব্যবহার শুরু করে দিয়েছে। শ্বশুর শাশুড়ি সবার সামনে বলে যে আমার চাহিদা শেষ, এখন আপনারা যা বলবেন তাই করব। এই সুযোগে শাশুড়ি বলে দিল যে তোর রূপা খালার মেয়েকে বউ করে আন। একটা বিয়ে করে 26 দিনের মাথায় আর একটা বিয়ে খুব একটা নর্মাল বিষয় ছিল না। ডাইনিংয়ে সবাই খেতে বসে আলোচনা করতেছে আর আমার তো চোখের পানির বন্যা। আজ অবস্থা ভালো না হলে ছোট ননদও গায়ে হাত দিয়ে তুলে আমাদের সাথে এক টেবিলে খাবি না, এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দেব। মিডিল ক্লাস মেয়ের মতো কথায় কথায় কান্না করলে, সবাইকে অনুরোধ করলে বললাম আমি আমার বাবা বোনকে একবার দেখতে চাই, যেতে চাই, সেও দিল না। আমি নাকি এই নাম নিয়ে বাইরে গেলে পুলিশের কাছে গিয়ে মামলা করব। যাই হোক, অশান্তির পর এবার আমার স্বামীর দিন তারিখ ঠিক করছে হয়ে আসছে রূপার মা এবং রূপাসহ। বাইরে থেকে রূপার এক বান্ধবী এসে আমায় অপমান করে, অথচ বাড়ির কেউ কিছু বলে না। আমার বাবা নাকি খাবারের সাথে তাবিজ তুবার করে আমার স্বামীকে আটকাইছে, অথচ আমার বাবার এই বাড়িতে আমায় বিয়েই দিতে চায়নি। পারিবারিক এই আলোচনা আমার স্বামীর বিষয়টাও ঠিক হয়ে গেল। বৃহস্পতিবার রাত 11টায় আমার শাশুড়ি আসছে আমার কাছে সব গহনা দিয়ে দেওয়ার জন্য, এগুলো দিয়ে নতুন বউ সাজিয়ে আনবো। কিন্তু আমি বললাম মা, সকালে দেই, এখন তো আপনার ছেলের বাসায় নাই, ওনার কাছেই চাবি। সেদিন সারা রাত আমি বিন্দুমাত্র চোখ বন্ধ করিনি, শুধু চোখের পানি ঝরতেছে। আমার স্বামী সবার সামনে আমার সাথে এরকম ব্যবহার করতেছে, মনে হয় রাতে ঘুমটুকু পর্যন্ত আমার সাথে ঘুমায় না। কিন্তু বিয়ের পর থেকে সে প্রতি রাতে আমার সাথে জোর করে হোক আর ধমক দিয়ে হোক মেলামেশা ঠিকই করতেছে। সেদিন বিয়ে তার আগের দিনও ঠিক এরকম কিছু একটা হচ্ছিল, আর বলছিল যে তোর সাথে হয়তো আজকেই শেষ আমার। দেখতেছে আমার কান্নার জন্য কোনো কথাই বলতে পারতেছি না, তবুও অমানুষের মতো আমাকে জোর করে তার কাজ শেষ করে নিল। সকালে ভোর হতে ঘুম থেকে উঠে নিজ হাতে স্বামীর বিয়ের জন্য, অর্থাৎ সতীনের জন্য, নিজ গহনা থেকে শুরু করে বিয়ের শাড়ি এবং লাখিসটা পর্যন্ত দিয়ে দিলাম। সবাই চলে গেল বরের সাথে বউ আনার জন্য। বাড়িতে থাকলাম আমি আর শাশুড়ি। উনি বললেন যে সোহানের ঘর থেকে তোমার সব জামা কাপড় চোপড় সমস্ত জিনিসপত্র বের করে নতুন চাদর বিছিয়ে গুছিয়ে দিয়ে আসো। তার কথা মতোই চোখ মুছতে মুছতে সব রেডি করে আসলাম।
আজ রাত ৮টা বাজে। তারা বউ নিয়ে হাজির। সবাই সবার রুমে চলে গেল, আর আমার স্বামী আর রূপা এক ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। সেই রাতে আমি না পারছি চিৎকার করতে, কান্না করতে, আর না পারছি এগুলো সহ্য করে বাবার সাথে কথা বলতে। না পারছি না। শুরু হলো সতীনের সংসার। এর সাথে সংসার করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। তাদের এই মেলামেশা রং দেখে আর সহ্য করতে পারছি না। তাই ডাইনিংয়ে সবাইকে বললাম, মা, এখন তো আপনার বাড়িতে আপনাদের ছেলেকে বিয়ে করে বউ এনেছেন, তাহলে এইবার আমি যেতে পারি? সবার সামনে কথা দিয়ে গেলাম আমি কখনো কোনো প্রকার মামলা বা পুলিশের কাছে যাব না। তখন তার দ্বিতীয় স্ত্রী বলে, আপনাদের রুচিটা যে কেমন সেটা বুঝলাম না। কাঠমিস্ত্রি মেয়েকে গেছেন এই বাড়ি বউ আনতে। তখন তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে কাজের মেয়ে রাখলে তো দুটো খেতে দিতে হবে, তার চেয়ে বরং এই মেয়েটাই থাক। আমাকে কোনোভাবেই যেতে দিল না। অনেকবার বলার পরেও আমার বরের কাছে ফোন করতে দিল না। বাবা আর বোনটা কি খাচ্ছে, কি রান্না করছে কিছুই জানি না। বাবাকে ফোন করে অপমান করার পর থেকে বাবা আর এই বাড়িতে আসার সাহস করেনি। আর দ্বিতীয় স্ত্রীর গোসল পানি থেকে কাপড় ধোয়া সব আমাকে করতে হতো বাধ্য হয়ে। সব কিছু নিজের হাতে রান্না করার পরে সবার সাথে খেতে দিত না, আর টেবিলে তো কখনো বসতে দিত না। নিচে বসে খেতাম, সবার শেষে ঝোলটুকু দিয়ে দুমুঠো ভাত খেয়ে নিতাম। তার দ্বিতীয় স্ত্রীর সাথে প্রতিদিন রাত কাটানোর পরে সে একদিন রাত 12টার পরে পালিয়ে আমার রুমে গিয়ে কোনো কথা ছাড়াই আমার গায়ের কাপড় খোলা শুরু করে। তখন আমি তাকে নিষেধ করায় আমার গালে থাপ্পড় দেয় এবং কোমরে অনেক লাথি দিয়ে জোর করে সহবাস করে গেল। আর যাওয়ার সময় এটা বলে গেল যে আমি যেন তোর রুমে আসি, এটা কেউ না জানে। সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাবার কথা নিষেধ শোনা যাচ্ছে। দৌড়ে যাচ্ছিলাম নিচের দিকে, হঠাৎ দেখি আমার বনরনস আমার সামনে। উনি কতটা নিচু মনের মানুষ হলে এমনটা করতে পারে, এটা ধোঁকা দিতে পারে, সেটা আগে জানা ছিল না। আমায় বলল যে তোমার বাবা এত দামি দামি জিনিস কিভাবে আনলো, দেখে যাও। বাবা, খুব হয়েছে। আমিও শুনে খুশি হয়ে গেলাম। তাই সাথে যার সাথে গেলাম যে এই রুমের মধ্যে রেখেছি সেগুলো দেখো। আমি রুমে ঢুকলাম, আমার বাইরে থেকে তালা দিয়ে দেয়, আর বাবাকে নানা অপমান শুরু করে। শীতের সময় ছিল, তাই বাবা খেজুর রস নিয়ে এসেছিল আমার জন্য। এই ঠান্ডার মধ্যে সেই রসের হাঁড়িটা আমার বাবার মাথায় ঢেলে দিয়েছিল এই অমানুষগুলো। আর তারা সবাই মিলে বাবাকে এটা বলল যে বিয়ের 1 মাস পরে অন্য পুরুষের সাথে গেছি। বাবা কথাটা বিশ্বাস না করে কান্না করতে করতে ছোট বোনকে নিয়ে চলে গেল। তারপর আমার রুম থেকে বাহির করে বলল ফ্লোরে থাকা খেজুর রসগুলো পরিষ্কার করার জন্য। আর এটাও বলল যে আমি যদি আমার বাবার সাথে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করি, তাহলে আমার ছোট বোনকে ওরা মানুষকে দিয়ে বিক্রি করিয়ে দিবি। এগুলো শুনে আমার মধ্যে ভয় কাজ করতে শুরু করে দিল। ভাবলাম, ঠিক আছে, নিজে হাজার কষ্টে থাকলে বাবাকে কোনোভাবেই জানাতে না। এত কষ্টের পরেও আরও বিভ্রাট কষ্ট আমার জন্য রেডি ছিল। সেটা হলো আমার সন্তান। 5 মাস কেটে যাওয়ার পর আমি নিজেই বুঝতে পারলাম আমার মধ্যে কেউ বেড়ে উঠছে। আমার চলাফেরা দেখেই বাড়ির সবাই বুঝে ফেললো। তখন আমার শাশুড়ি বলল, এই বান্দির বাচ্চা, এখানে আয়, আজকে তোর টেস্ট হবে। যদি টেস্টে পজিটিভ আসে তাহলে আজ তোর পেট কাইটা লবণ মরিচ দিয়া দিব, মনে রাখিস। কিন্তু এটা তো আমার কোনো পাপের ফল না, যেটা সত্যি সেটাই সত্যি। বের হলো। আমার সতীর নামের অমানুষটা বলল আমি নাকি প্রতিদিন রাতে বাইরে যাই, এটা নাকি সে দেখছে, এটা তার ফল। তার কথা বিশ্বাস করে সবাই রেডি করলো আমার পেট কেটে লবণ মরিচ দিয়ে দিবে। আর আমার স্বামীও কিছু বলল না। সে তো জানে সত্যি সে যে সন্তান কার, তবু সে কিছু বলল না। অথচ আমি সবার পায়ে পড়ে গিয়ে চিৎকার করে বলছি যে এটা আমার কোনো পাপের ফল না, এটা আমার সন্তান। কিন্তু তারা আমার কথা শুনল না। আমার সতীন এসে আমার মাথায় লাথি মারতে লাগল। বাড়ির বড় বউ হয়েও ছোট বউয়ের পায়ে ধরে বোন বলে কান্না করে বলেছিলাম যে আমাকে আর মারিস না বোন, প্রয়োজনে আমাকে বাড়ি থেকে বের করে দেন, তবুও এই অন্যায়টা আমার সাথে করিয়েন না। আমার ননদ বলল, আমার ভাই রাতে তোর কাছে যাবে, এটা তুই বললে আমরা বিশ্বাস করবো? যাক, ভাইকে জিজ্ঞাসা করে নেই। তখন তাকে সবার সামনে জিজ্ঞাসা করা হলো যে সন্তানটা কি আসলে তোর নাকি, সত্যি করে বল। তখন সে সকলের ভয়ে, নতুন বউয়ের ভয়ে সে বলল, তো আমি ওর সাথে একদিনও থাকি নেই, আর এসবের চিন্তা ভাবনাও করি না। দেখেন নাই গিয়ে কোথা থেকে নিয়ে এসেছে। তখন আমি বললাম যে আমি যদি প্রমাণ দিতে পারি যে এটা আপনার বাচ্চা, তখন কি হবে? এটা কেন বললাম, তাই ওর দ্বিতীয় স্ত্রী এক থাপ্পড়ে সোফার উপর ফেলে দিত। সাথে সাথে আমার ঠোঁট কেটে যায়। এটা বলে যে আজকে আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে অ্যাবর্শন করিয়ে নিবে। তোর কপালে
দুঃখের কোনো সীমা থাকবে না। কিন্তু আমার শাশুড়ির মনে হয় ওনার ছেলের মুখ চেয়ে কিছুটা আন্দাজ করতে পেরেছে, তাই বলল যে ঠিক আছে, এই পাপি মেয়েটার কথা চিন্তা করে আমি আর কিছু করলাম না। তবে এই বান্দির বাচ্চাটা ওর ছেলের মেয়েকে পেটে নিয়ে আমার বাড়ির সমস্ত কাজ করতে হবে, এটাই হবে ওর শাস্তি। এই কথা শুনে আমি একটু ভরসা পেলাম আর বললাম যে মা, আমি রাজি, তবু আমার নিষ্পাপ বাচ্চাটাকে কিছু করিয়েন না। কিন্তু তখন আমি আসল কাহিনী জানতাম না। আসল কাহিনীটা হলো আমার শাশুড়ি আর আমার সতীন ঠিক করেছে আমার বাচ্চা ভূমিষ্ঠ হলে তারা বিক্রি করে দিবে। কিন্তু একদিন আমি 6 মাস থাকাকালীন আমার শাশুড়ির রুম মুছতে গিয়ে কথাটা শুনতে পেলাম আর কান্না ধরে রাখতে পারিনি। তাদের সামনে চোখের পানি চলে আসছিল, কিন্তু আর বুঝতে দেয়নি যে সত্যিটা আমি জেনে গেছি। আমাকে জিজ্ঞাসা করে কান্না করছি কেন। আ তখন আমি বলি হাতে ব্যথা পেয়েছি তাই চোখের পানি। চোখের জলে সারা বাড়ি ফ্লোর মুছে এবার ঘরে আসলাম একটু রেস্ট নিতে। কিন্তু না, একটা মিনিট আমি রেস্ট নিতে পারি না। সাথে সাথে হুকুম আসলো যে তার দ্বিতীয় স্ত্রীর জন্য পানি গরম করে গোসলখানায় পানি দিয়ে আসার জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতাম চাকরানির মতো, খেটে বান্দির বাচ্চা বলেই সম্বোধন পেতাম। একদিন রাতে আমার স্বামী আমায় ডাক দিয়ে বলে, কাল দিনে এই কাপড়গুলো ধুয়ে রেডি করে রাখবে। তখন রুমে কেউ ছিল না। আমি অনেক সাহস করে বললাম, আমি একটা কথা বলবো। তখন সে বলল, কি বলবি বল। আমি বললাম, দেখেন, সকলের সামনে অস্বীকার করলে আপনি তো সত্যিটা জানেন যে আসলে সন্তানটা যে আমাদের, কিছুটা হলেও আপনার অধিকার আছে। এভাবে এভাবে দ্বিতীয় স্ত্রী আর মার ঘরে বললে যে আপনার সন্তান ভূমিষ্ঠ হলে বেঁচে দেবে। যত কঠিন হোক, সে আমার মুখের কথাটা শুনে তার চোখে পানি এসে গেল। তখন সে বলল, ঠিক আছে, আমি দেখব বাকিটা। তুই কাউকে কিছু বলতে পারবি না। ঠিক এমন সময় দ্বিতীয় বউ এসে হাজির। মেয়ে মানুষের মন এত পাষাণ হয় কিভাবে আমি জানি না। আমাকে এই ঘরে দেখে সে বলল, নেক্সট টাইম আমার স্বামীর ঘরে কখনো তুই আসলে তোর পেটে ইচ্ছে মতো লাথি দিয়ে তোর 12 ঘরের নষ্টামি ফল আমি বের করে ও মনে রাখিস। বেরিয়ে আসলাম নিজের ঘরে। এসে অনেক কান্না করলাম। মনে মনে ভাবছি, বাবার ঘরেও আগে অনেক কষ্ট করে আসছে, আর স্বামীর ঘরে তো আর কষ্টের সীমা নেই। শুনেছি প্রথম সন্তানের সময় মেয়েরা বাবার বাড়িতে থাকে, আর আমার বেলায় এসব তো দূরের কথা, কোনো বেলায় ভাতও পেতাম না। কষ্টে দিন কেটে যাচ্ছিল আর সময় আসতেছিল না। যেখানে নিজের চলাফেরাটুকু কষ্ট করে যেতে হতো, সেখানে সারা বাড়ির কাজ করতাম। 3 সেট কাপড় দিয়েছিল বিয়ের সময়, সেই কাপড় এখন পরছি। সেলাই করতে করতে ছিঁড়ে গিয়েছিল, তবুও এখন 1 সেট কাপড়ও পাইনি। যাই হোক, ডেলিভারির সময় হয়ে আসছে, কেউ আমায় হাসপাতালে নিয়ে যাচ্ছে না। তার দ্বিতীয় বউ বলে ফেলে, রাখেন, এমনিতেই খরচ হবে, হাসপাতালের খরচ কে দিবে। প্রচণ্ড ব্যথায় আমি কথা বলতে পারছিলাম না, তবুও এতটুকু পেরেছি। তার মধ্যে বললাম, মা, আমায় হাসপাতালে নিয়ে চলেন। আমার বাবার বাড়ি বিক্রি করে হলে আমিই টাকা দিব, নিয়ে চলেন। আমার স্বামী সাথে যেতে চাইলেও আমার শাশুড়ি এবং ছোট বউ নিতে চাইছেন না, কারণ তাদের উদ্দেশ্য খারাপ ছিল। কিন্তু আমার স্বামীর উপর আল্লাহর রহমত ছিল সেদিন। অনেক জোর করে আমাকে নিয়ে গেছিল আমার সাথে। আল্লাহর রহমতে আমার ঘরে এক কন্যা সন্তান আসলো। আমার স্বামী কেন হাসপাতালের খরচা দিল, এটা নিয়ে বাড়িতে তুফান দিচ্ছে ছোট বউ। হাসপাতালে কিছুদিন পর বাড়ি নিয়ে যাওয়ার কথা বললো, কিন্তু কন্যা সন্তান হয়েছে বলে আমার শ্বশুর শাশুড়ি কেউ ঘরে উঠতে দিল না। শ্বশুরবাড়ির সবাই আমার স্বামী এখন আর ভালো মন্দ কিছু বলছে না, কারণ তার দ্বিতীয় স্ত্রীর সামনে সে তো মতো ঘরে ঢুকে গেল। কিন্তু আমি দরজায় দাঁড়িয়ে আছি আমার এই ছোট্ট মাকে নিয়ে। সকালে দাঁড়িয়ে দুপুর হয়ে গেল, কেউ আমায় ঘরে নিচ্ছে না। আমি দরজার সামনে মেয়েকে নিয়ে বসে আছি। বিকেল 4টায় আমার শাশুড়ি ঘরে ঢুকতে বলল, তাও চুলায় ভাত বসানোর জন্য আমার প্রয়োজন হয়েছে। তাই তাদের উদ্দেশ্য যে খারাপ ছিল সেটা আমি আগেই জানতাম। তাই আমি রান্না করতে গেলে মেয়েকে নিচে শুইয়ে রাখতাম, ছাদে কাপড় দিতে গেলে এক হাতে মেয়েকে নিয়ে রাখতাম, অন্য হাতে কাজ করতাম। বাচ্চা হিসেবে আমার মেয়েকে আমি কখনো একটা দুধের বাক্স এনে দিতে পারি নাই, আর আমি তাদের কাছে বলারও সাহস পেতাম। মেয়ের ঠান্ডা লাগতো, জ্বর হতো, কখনো ডাক্তার দেখাতে পারিনি। আমি বাসায় নিজ যত্নে তেল মালিশ করে যতটুকু পারতাম মেয়েকে সেফ রাখতাম। একদিন সকালে রান্না করতে করতে আমার স্বামী বলে, আমার রুমে শুয়ে যা, ওরে এত ভয় পেলে। তখন তার রুমের মধ্যে রেখে গেলাম রান্না করতে। কিন্তু তার দ্বিতীয় স্ত্রী এসে আমার মেয়েটাকে এই শীতের মধ্যে মাটিতে শুয়ে দেয়, বিছানায় নষ্ট করবে বলে। ওর চিৎকারে আমি দৌড়াই রুমে, এসে দেখলাম মাটিতে শুয়ে রাখছে। তখন আমি কোলে নিয়ে রান্নাঘরে রান্না করতে গেলাম। এক হাতে মেয়ে, অন্য হাতে রান্না করছে। মেয়েকে হাঁটুতে রেখে ভাত ছ্যাঁকা দিতে গিয়েছিলাম, তখন ভুলক্রমে ভাতের গরম মার আমার মেয়ের হাতের উপর পড়ে। ওর হাতটা সাথে সাথে ক্ষতবিক্ষত হয়ে যায়। চিৎকার শুনে সবাই রান্নাঘরে আসে, আর আমার শাশুড়ি আমার কোল থেকে ওরে নিয়ে গিয়ে আমার চুল ধরে রান্নাঘর থেকে বের করে দেয়, আর গরম ভাতের ঢাকনা দিয়ে আমার হাতে ছ্যাঁকা দেয়।
যদিও আমি অনেকবার বলছি, মা আমি ইচ্ছে করে কখনো ওর হাতে মার ফেলতাম না, ভুল করে ওর হাতে পড়ে গেছে, কিন্তু তারা শুনে নেই, সুযোগটাই কাজে লাগিয়েছে। গরিব ছিলাম বলে শ্বশুরবাড়িতে কম অত্যাচারিত হইনি আমি। শেষ পর্যন্ত হাতিয়ার হিসেবে তারা আমার মেয়েকে ব্যবহার করতে চাইলো। কষ্টে কষ্টে মেয়েটাও আমার বড় হয়ে গেল। আমার স্বামী তার দ্বিতীয় স্ত্রী আমার মেয়েকে বাবা ডাকতে দিল না। ছোট থেকে ওর মাথায় এটা ঢুকানো হয়েছে যে ওর বাবাকে সে কেউ জানে না। একদিন তার দ্বিতীয় স্ত্রী আমার মেয়েকে কি বলছে আমি জানি না, কিন্তু আমার মেয়ে আমার কাছে এসে বলল, মা তুমি কার সাথে নষ্টামি করছো? মেয়ের মুখে এই কথা শুনে এত কষ্ট হচ্ছে যে তার কথায় উত্তর না দিয়ে আমি পারলাম না, কোনো কথাই বলতে পারলাম না, শুধু কান্না করলাম। সোহানকে বাবার পরিচয় দেওয়া নিষেধ। শাশুড়ি এবং ছোট বউ মিলে সিদ্ধান্ত নিল যে আমি যদি কখনো আমার মেয়েকে তার বাবার পরিচয় দিই, সেদিন আমার মেয়েকে আমি চিরদিনের জন্য দুই চোখে হারাবো, দেখতেও পাবো না। তাই সেদিন ভয়ে আর আমি আমার মেয়েকে কখনো বলতে পারিনি যে ওর বাবাকে। তখন সে ভাবছে যে তার দাদা দাদি ছোটো মা যেটা বলছে সেটাই সত্যি, অথচ তার নিজ বাবাকে সে কাকাই ডাকতো। তারা ৬-৭ জন মিলে আমার মেয়েকে একই কথা বলে। আমার একজনের কথাটা বিশ্বাস না করারই কথা। সতীন নামক অমানুষটাকে সে ছোটো মা বলতো। তারা সবাই অমানুষ আমার মেয়েকে এমনভাবে গড়ে তুলছে যে আমার মেয়ে একদিন ডাইনিংয়ে সকলের সামনে বলে, বড় মায়ের সাথে এক টেবিলে খাবো না, বড় মাকে ভালো দেখায় না। যদিও সবাই হেসে উঠলো, কিন্তু আমি শুধু কান্না করলাম। যে মেয়ের জন্য এত কষ্ট করলাম সে মেয়ে আজ আমায় এত বড় একটা কথা বলল। আমার সাথে ঘুমাতে আসতো না, তার দাদির সাথে ঘুমাতো। তারপর দিন আমি ফ্লোর মুছতে গিয়ে নিজ কানে শুনছি তার দাদি তাকে বলছে, শিফা বোন, তোর মাকে ছোট্টকালে মেরে ফেলতে চেয়েছিল ভাতের মার হাতে ফেলে, তখন তোর ছোট্ট মা আর আমি তাকে বাঁচিয়েছি। এগুলো সহ্য করতে না পেরে জবানটা খুলেই ফেললাম সেদিন। অনেক রাগ হলো মেয়ের সামনে। আপনারা সবাই মিথ্যেবাদী। শিফা, এতদিন তুমি জানতে তোমার বাবা নেই, আসলে তোমার কাকাই হলো তোমার জন্মদাতা বাবা। তখন ছোট বউ এসে শিফাকে, শিফা তুমি এই বান্দির কথা শোনো না, মা ও রাস্তায় 10 জনের সাথে থাইকা এখন আমার স্বামীর দিকে তোমার মন পাওয়ার জন্য তোমার কাকার নাম দিচ্ছে। এইটুকু বাচ্চার সামনে অমানুষগুলো আমাকে অমানবিক কথা বলছে। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম যে মেয়ের জন্য এত কষ্ট করে মেয়ের মন পেলাম না, তাহলে এখান থেকে আমি পালিয়ে যাব। আমার মেয়েকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছে, কিন্তু সে একদিন সব সত্যিটা জানবে, সেদিনের অপেক্ষায় আমি থাকবো। যখনই ভাবি এখান থেকে চলে যাব, তখনই মনে হয় আমার মেয়ে এখানে আপন বলতে কেউ নেই। আমি চলে গেলে আমার এইটুকু মেয়ের জীবন তারা নরক করে দিবে। তাই প্রতিটা মুহূর্ত এত কষ্ট পাওয়ার পরেও এখানে পড়ে থাকি। কিছুদিন পরেই শুনতে পেলাম ছোটো বউ প্রেগনেন্ট। ছোটো বউয়ের যত্ন সব আমি নিজ হাতে বাধ্য হয়ে করলাম। একদিন আমার শাশুড়ি বলে, এই বান্দির বাচ্চা ছোট বউয়ের কাছে ঘেঁচতে দেওয়া যাবে না, কোন দিক দিয়ে ক্ষতি করা বলা যায় না, কিন্তু উপরে তো একজন আছে যিনি সব দেখেন। আল্লাহ তাআলা তার সন্তানকে টিকিয়ে রাখলেন না, কিন্তু সেখানে আমার দোষ হয়েছে, আমি নাকি তাবিজ করে নষ্ট করেছি। যাই হোক, সেদিন অনেক মার খাওয়ার পর রাতে আমি ব্যাগ রেডি করছি চলে যাব, কিন্তু আল্লাহর রহমতে ছিল সেদিন রাতে আমার মেয়ে এসে আমায় জড়িয়ে ধরে বলে, মা, ছোটো মা আর কাকাই ঘরে কথা বলার সময় আমি সব জেনেছি। ছোট মেয়ে নিজ মুখে বলল যে শিফাকে আমার তার মায়ের বুক থেকে নিয়ে আসি, তারপর এটাকে বিদায় দেই। এমনিই তো অনেক উল্টোপাল্টা কথা শুনিয়ে মায়ের বিরুদ্ধে গেছি। তখন আমি আমার মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে অনেক কান্না করলাম আর বললাম, মা, কালকে আমি আর তুই তোর নানা বাড়ি চলে যাব, আর কখনো এখানে আসবো না। নামের অমানুষটা ঘর ছেড়ে দিয়ে মা মেয়ে আজ বাপের বাড়ি চলে যাব। বাপের বাড়ি গিয়ে না খেয়ে থাকবো, তবুও এক বিন্দু এখানে থাকবো না। সেদিন রাতে মেয়ে আমার কাছে ঘুমালো। রাত শেষে ওর ব্যাগসহ আমি রেডি করেছিলাম, কিন্তু ঠিক এমন সময় পাশের ঘর থেকে কান্নাকাটির আওয়াজ শুনলাম। তখন আর সেখানে না গিয়ে পারলাম না। গিয়ে দেখি ওর বাবা বুকে ধরে মাটিতে লুটিয়ে আছে আর ওর দাদু কান্নাকাটি করছে। এই অবস্থায় আমার ভালো লাগছে না। সেদিন এরকম একটা অবস্থা ছিল, একটা মানুষও তার অবস্থা দেখে কান্না করে দিত। সে তো আমার মেয়ের বাবাই ছিল। বুকের মধ্যে চেপে ধরে মাটিতে বসে আছে, আর তার বড় বোন কল দিয়ে তিনি এসে হাসপাতালে নিয়ে যাবে। সেখান থেকে ট্রান্সফার করা হবে ঢাকা হার্ট ফাউন্ডেশন। সেখানে চেক আপ করার পর রিপোর্ট আসে তার বুকের মধ্যে একটা টিউমার হয়েছে। অলরেডি 1 বছর হবে, কিন্তু এতদিন ব্যথা হয়নি, যার কারণে এটা কেউ ধরতে পারেনি। সেদিন সে আমায় আর আমার মেয়েকে ডেকে বলতেছে, আমি তাদের স্ত্রী আর সন্তান হিসেবে যোগ্য সম্মানটুকু দিতে পারিনি। তারপরেও বলি, তোমরা আমায় ক্ষমা করো, কোনো প্রকার দাবি রাখিস না। তখন সবথেকে বেশি কাঁদছিলাম আমি আর মেয়ে। এরকম একটা অবস্থা দেখেও তার দ্বিতীয় স্ত্রী বিন্দুমাত্র চোখের পানি আসেনি। যাই হোক, 2 দিন পর রিপোর্ট আসলো, তাই টিউমার আর তার লাঙে ক্যান্সার হয়েছে।
একজন স্বামী হিসাবে সে যতই খারাপ ছিল, কিন্তু সে তো আমার মেয়ের বাবা ছিল। তাই না, ঠিক এই কারণে আমার পরিস্থিতির শিকার হয়ে আর বাড়ি ছেড়ে যাওয়া হলো না। হয়তো তখন সে বুঝতে পেরেছে স্ত্রী হিসেবে কে কতটুকু ভালোবেসেছিল তাকে। আমার সাথে এত অন্যায় হওয়ার পরেও দ্বিতীয় স্ত্রীর ভয়ে আমার মেয়েকে পর্যন্ত অস্বীকার করেছিল, কিন্তু তারপরে আমি তখন তার থেকে মুখ ফিরিয়ে নিইনি। দীর্ঘ 3.5 বছর বিছানায় ছিল, তার সমস্ত সেবা যত্ন করতাম, মেয়ের কাছেই থাকতাম। ক্যান্সার হয়েছে বলে তার মা, ভাই, দ্বিতীয় বউ তার রুমে ভুল করেও আসতো না। টয়লেট থেকে শুরু করে তার যাবতীয় কাজ আমি করতাম। লাস্ট কয়েকটা মাস মুখ থেকে থুতুটুকু ফেলার ক্ষমতা ছিল না, আমি টিস্যু দিয়ে নিজ হাতে পরিষ্কার করেছি। মায়া জমে গিয়েছিল, তাই ছেড়ে যেতে পারিনি। তার আত্মীয় স্বজন কেউ দেখতে এলে তার দ্বিতীয় স্ত্রী গিয়ে সারাটা দিন তার পাশে বসে থাকতো। হয়তো এরকমটাই বোঝাইতো যে সেই সব কাজ করতে। এদিকে অবস্থার কোনো উন্নতি না দেখে আমি আর আমার ননাস আবার ডাক্তারের কাছ থেকে তখন সরাসরি বলেই দিলেন যে ক্যান্সার যাদের হয় তারা একদিন হোক আগেও পরে মারাই যায়। তার উপর ওনার লাং ক্যান্সার। আবার একটা টেস্ট দিয়ে সেই রিপোর্ট জানায় আজ থেকে আরও সর্বোচ্চ 25 থেকে 26 দিন বাঁচবে। ঠিক হয়, একটা দিনও বেশি হবে না। সেদিন আমার চিৎকার হাসপাতালে সব মানে জ্বর হয়েছিল। হয়তো আমার এটা উচিত হয়নি, কারণ এটা শুনে সেও বুঝে গিয়েছিল যে আমি এটা শুনে সহ্য করতে পারিনি। 25 দিনের মতো থাকবে সে আমাদের মাঝে, এটা ঠিক সহ্য করার মতো ছিল না। বাড়িতে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আলটিমেটলি বমি শুরু হলো, সারাদিন বমি করলো, কিন্তু তারপরেও আমি মেয়ে তার থেকে দূরে থাকতে পারিনি। তার সব কাজ করতাম, পাশাপাশি বাড়ির সবও কাজ করতাম শুধু রান্না ছাড়া। কারণ তখন তারা আমায় রান্না করতে দিত না। এমন কোনো রাত নেই আমার চোখের পানি ছাড়া কাটতো। যখন আমার স্বামী তার সঠিক স্ত্রীকে চিনতে পেরেছে, তখন হয়তো আর সময় ছিল না। 25 দিনের মধ্যে 9-10 দিন পর তার গলা পুরোপুরি ভেঙে গেছে। শুধুমাত্র কানের কাছে গেলে কথা বোঝা যেত, কিন্তু তার খুব কষ্ট হতো। একদিন সবাইকে ঘরে ডাকছে, কিন্তু কেউ যেতে চাইলো না। তখন 2-3 বার খবর আনলো। তার বড় বোনের কানের কাছে বলছে তার সম্পত্তির থেকে 70% শিপার নামে আর বাকি 30% দ্বিতীয় স্ত্রীর নামে দিয়ে যাবেন উনি বেঁচে থাকতে। কিন্তু নাম পড়ে গেল আমার। আমি নাকি সারা রাত দিন আমার স্বামীর কান পুড়িয়ে এগুলো শিখেছি। অমানুষরা সারা জীবন অমানুষেই থেকে যায়। এমন পরিস্থিতিতে সেবার সবার সামনে আমার মেয়ের হাত ধরে টেনে ঘরের বাইরে নিয়ে ফেলে দিয়ে আসে সে। কেন 70% দিতে হবে? আমি সবার অবস্থা দেখে উল্টো তার পায়ে ধরে বললাম, আপনি কেন কষ্ট করে কথা বলছেন? আমি আর শিফা কখনো চাইনি আর চাইবও না। তারপরে সে বলল, বাবা হিসেবে মেয়েকে কিছু দিতে পারিনি, এইটুকু দিতে চাই। এক পর্যায়ে বাড়িতে সবার সাথে আর পারল না। তখন সে তার চোখ দিয়ে শুধু পানি ফেলছে। বলতে বলতে 25 থেকে 15 দিন চলেই গেল। শুধুমাত্র ঘুমাতে পারি না রাতে, কারণ আমার স্বামী এখন এসে আমার সন্তান আর আমাকে যতটা ভালো জেনেছে, এইটুকু হয়তো আগে আমাদের ভাগ্যে ছিল না। আগে আমার সাথে অনেক অন্যায় করলো, তার থেকে মায়া জিনিসটা কাটিয়ে উঠতে পারিনি। কিন্তু ডাক্তার যেখানে বলে দিয়েছে 25 দিন, সারাদিন শ্বাসের শব্দে অনেক জোরে জোরে আর এতদিন তরল জাতীয় একটু খাবার খেয়ে আর একটু পানি পান করতে পেরেছে। আমার কান্নাকাটির শব্দগুলো সরে যাওয়াতে অবস্থা হয়েছিল। প্রায় 21 দিনের দিন সারা রাত দিন আমি বিন্দুমাত্র শুতে পারিনি। তারপর রাত শেষে তার অবস্থা আরও করুন। 22 দিনের দিন বেলা 12টার দিকে শুধু আমার দিকে তাকিয়ে হাত জোর করে ক্ষমা চাচ্ছেন। আমার তখনই এরকম মনে হচ্ছিল যে আমার প্রাণ বিনিময়ে তার প্রাণটা ফিরিয়ে যেতে, তাহলে আমি তাও করতাম। আমি তার হাতগুলো ধরে কান্না করে বললাম, তোমার প্রতি আমার কোনো দাবি নেই। যত রাগ অভিমান করো সেটা তোমার অধিকার ছিল, কারণ তুমি আমার সন্তানের বাবা। এটা ছাড়া সেই মুহূর্তে আর কি বলবো আমার জানা ছিল না। সেদিন দিনটা চলে গেল, রাতে সবাই শুতে গেল, আমি যাইনি। সারা রাত তার বিছানার কাছেই ছিলাম। এরবার 23 দিনের দিন তার শেষ জবানটুকু বন্ধ হয়ে গেল। এভাবে চোখের সামনে স্বামীর এই পরিস্থিতি আর সহ্য করতে পারছি না। তার মারা যাওয়ার ঠিক 10 মিনিট আগে এত ঘুম আসছিল যে আমি একটা সেকেন্ড বসতে পারছিলাম। মেয়ে তার বাবার পায়ের কাছে বসে ঘুমাচ্ছে, আর আমি তার কানের কাছে গিয়ে বললাম, আমি আপনার মাথার পাশেই আছি। তখন তিনি হাতের ইশারা দিয়ে বললেন, ঠিক আছে। তখন মাথার পাশে একটু শুয়েছিলাম। তার ঠিক 10 মিনিট পরে আমার স্বামী পৃথিবীর সকল মায়া ছেড়ে চোখ বন্ধ করলেন। এমন সময় তার দ্বিতীয় স্ত্রী এসে আমার গালাগালি করতেছে, কেন বসে বসে ঘুমাচ্ছি। তার কথার জবাব না দিয়ে আমার স্বামীর দিকে তাকাতেই দেখলাম নিঃশ্বাস বন্ধ। হয়তো আমার সামনে তার মরা যাওয়াটা সহ্যহীন হয়ে যেত, তাই আল্লাহ তাআলা তার ঠিক 10 মিনিট আগে এত ঘুম দিয়েছিল। অথচ তার আগে 3টা দিন 3টা রাত এক মুহূর্তের জন্য ঘুমায়নি।
আমি অনেক বড় করে চিৎকার দিলাম আর তার পরিবারের সকলে আসলো, এসে সোহানের পাশে আমি আর আমার মেয়ে কান্না করতেছি। আর দ্বিতীয় স্ত্রী এতটা অমানুষ ছিল যে সে শিপার বাবা সেদিন মারা গিয়েছিল, সেদিনও আমায় ছাড় দেয়নি। বোনেরা আসছে তখন উনি চিৎকার করে বলতেছে কমলাটাই মাথার পাশে বসে বসে ঘুমাইছে, কোনো খেয়াল রাখে নেই। সবাই বলতেছে, অথচ তারা সব খাটাখাটনি করে, কিন্তু আমিই করেছিলাম। যাই হোক, বড় বোন নিষেধ করায় পর এ নিয়ে কিছু কথা বলে নেই। রীতিমতো আমার স্বামীর দাফন কাফন হয়ে গেল। আমার কান্না গাছের পাতাগুলো পর্যন্ত ঝরে পড়েছিল, কিন্তু সে বলেছিল আমি নাকি কাহিনী করি। তবুও কিছু বলি নেই। মরার 3 দিন পরে আমার শাশুড়ি আর সতীর নামের মানুষটা এসে বলতেছে, আমার ছেলে যেমন চলে গেছে তাহলে আর তোমাদের এখানে থাকার দরকার নেই, চলে যেও আজ। কিন্তু তখন এইটুকু মেয়ের কথা শুনে আমার সেদিন খুব কষ্ট লেগেছিল। ওর দাদুর পায়ে ধরে বলছিল, দাদু আর একটা দিন পরে 4 দিন হয়ে যাবে, তখন আমরা আব্বুর রুহু আমাদের বাড়ি থেকে চলে যাবে আর আমরাও চলে যাব। তখন এটাই বলে কান্না করছিল। এতটাই অমানুষ যে বাচ্চার এরকম একটা কথা শোনার পরে বলতেছে, আমার বড় মেয়ে কয়টা টাকা দিবে, সেটা দিয়েই মিলাদের কাজ সম্পূর্ণ করব। মিলাদ হয়ে যাওয়া মাত্রই তোমরা চলে খাওয়া দাওয়ার আগেই। আমি বললাম, ঠিক আছে মা, তাই হবে। মনে মনে ভাবলাম, এতটা বছর কষ্ট করে আসলাম আর একটা দিনের জন্য পারবো না কেন? সেদিন আর আমাকে আর আমার মেয়েকে খাবারের জন্য ডাকলো না। মধ্যরাতে শিপাকে একটু পানি এনে দিয়েছিলাম। তখন শিপা বলে, মা, আমার কি নানু ভাই নাই? আমরা কাল নানু ভাইয়ের বাড়িতে গিয়ে খাবো। মা, তুমি কান্না করিও না, আমরা একটু ক্ষুধা পাইনি। আর এদিকে নিজের জামা দিয়ে নিজের চোখের পানি মুছছে। অর্ধেক রাত পর্যন্ত মা মেয়ের অনেক কান্নার পর মেয়ে ঘুমিয়ে গেলে তখন আমিও ঘুমিয়ে গেলাম। সকালে ভোরে ঘুম থেকে উঠে নিজ হাতে সবজি কাটাকাটি করে সব কাজ করার পর মিলাদ শেষে বাড়ির ছোট বউ শিপাকে ডাক দিলে তখন শিপা ভেবেছিল ছোট বউ খেতে ডাকছিল, কিন্তু ওর ধারণা ভুল। আমি তো তাকে হাড়ে হাড়ে চিনতাম। আমায় ডাকছো এই তো। তখন সে বলল, তোরা ব্যাগ গুছিয়ে নে, মা বলছে চলে যেতে। তাদের কথা মতো আমি আর আমার মেয়ে ব্যাগ গুছিয়ে চলে আসলাম। চিরবিদায় নিয়ে সেখান থেকে আসলাম বাবার বাড়িতে। এসে দেখলাম ঘরের তালা। তখন পাশের বাড়িতে গেলাম, আবুল কাকাকে জিজ্ঞাসা করলাম, কি কাকা, আব্বা যে বাড়িতে নাই, বোন কোথায়, ঘর তালা কেন? আবুল কাকা চোখের পানি দেখে বুঝতে পেরেছিলাম। কাকা জানালো যে বাবা তো তোর 8 মাস আগেই গাছ কাটতে গিয়ে স্ট্রোক করে মারা গেছে, বাড়িতে আনার সুযোগ পাইনি। সাথে সাথে মাটিতে বসে পড়লাম খবরটা শুনে। আর বোন নাকি অনেক বড় ঘরে বিয়ে হয়েছে, সম্পর্ক করে বেশ সুখে আছে। একটু খুশি হলাম যে আমার মতো এত অশান্তি করতে হবে না। বোনের ফোন নাম্বার জোগাড় করে ফোন দিলাম। যে বোন, আমি শারমিন। একটা বিষয়ে অবাক লাগলো যে বোন প্রথমে চিনতে পারে নেই, পরে চিনল। 1,000 টাকা চাইলাম যে, বোন, আমি আর আমার মেয়েকে আপাতত কিছু বাজার এনে খাওয়ানোর জন্য 1,000 টাকা দে। বোন বলল যে, আচ্ছা ঠিক আছে, দিবনি। খারাপ লাগলো একটা বিষয়ের জন্য, যে বোনের জন্য ছোটোকালে এত করলাম, নিজে না খেয়ে ওরে খাওয়ালাম, নিজে না পড়ে পড়লাম। মা ছিল না ঠিকই, কিন্তু ওরে এই অভাব বুঝতে দেই নেই। আর সেই বোন এখন আমায় একটা বারও আপু বলল না, শুধু আপনি আপনি বলে সে কথা শেষ করলো। তো যাই হোক, 3-4 দিন কেটে গেল, বোনের খবর নেই। 3 দিনে মেয়েটা খুব কষ্ট করে কাটছিল। শেষ কোনো উপায় না পেয়ে 3 দিন পরে আবারও কল দিলাম বোনকে, তোর বাসার ঠিকানা দে, আমি আর তোর বোন মেয়ে এসে তোর সাথে দেখা করে যাই। কিন্তু বোন কোনো রিপ্লাই, এরকম কোনো কথা বলবে জানা ছিল না। সে বলল যে, দেখ আপা, আমার শ্বশুর শাশুড়ি পুরো ইভেন পুরো পরিবার খুব ফার্স্ট স্ট্যান্ডার্ড। তুই যদি এখানে আসিস তাহলে সবাই ভাববে। কি ভাববে? এরকম কথা শুনে আবারও কান্না করে দিলাম যে, ঠিক আছে বোন, লাগবে না, তারপরেও সুখে থাক। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আর উপায় না পেয়ে পাশের বাড়িতে কয়টা কাপড় কেচে আর সেই দিনের সব কাজ দিয়ে 180 টাকা এনে এরকম খাবার জোগাড় করতে হয়েছিল। সেই রাতে মেয়েকে আমার মুখের দিকে তাকিয়ে বলে, মা, আমরা এত গরিব কেন? কোনো জবাব দিতে পারলাম না, চুপ করে রইলাম। কাজ করে মেয়ের জন্য কোনো রকম খাবার এনেছিলাম, আর আমার কপাল যে এত কষ্টের সেটা আগে জানা ছিল না। শিবাকে বলে গিয়েছিলাম, মা, আমি তোর জন্য খাবার আনতে বাজারে যাচ্ছি, তুই ঘর ছেড়ে কোথাও যাবি না। এটা বলে গ্রামের আর 5টা মহিলার সাথে ইট ভাঙতে গিয়েছিলাম। অথচ শহরে আমার বোন ভাত মানুষ খাচ্ছে, তবু বোনের কাছে ঠাঁই পাইনি। এভাবে প্রায় 10-15 দিনের মতো কাজ করার পর ভাবলাম, কিছু নতুন কাপড় নিয়ে কিনতে যদি পারতাম তাহলে বোনের কাছে যেতে পারতাম। হ্যাঁ, সাধ্যমতো শিপাকে একটা জামা আর আমি একটা কাপড় কিনে বোনের ঠিকানার উদ্দেশ্যে রওনা দিলাম। খুব বিপদে পড়ে বোনের কাছে গিয়েছিলাম। বোনের মান সম্মানের কথা চিন্তা করে 5 কেজি চাল কম কিনে, কয়টা ডাল কিনে
আমরা মা মেয়ে নতুন একটা করে জামা কেটেছিলাম। তো যাই হোক, বোনের বাসায় গেলাম, গিয়ে দরজা নক করা মাত্র তার শাশুড়ি আসলো। আমি বললাম, আন্টি আমি সীমার বড় বোন, আর এটা আমার মেয়ে। তখন তিনি সীমাকে ডাক দিলেন আর দিয়ে বললেন, দেখো তো কারা আসছে। এখন আমার নিজের বোন খুশি হবে তো দূরের কথা, ও বলল, কি ব্যাপার? আমি বলছি তো 1,000 টাকা দিব, তাই বলে তুই বাসায় চলে আসবি? তখন শিপা বলে, খালামণি আমার জন্য টাকা নিতে আসিনি, আমরা তোমার দেখতে এসেছি। তখন সে দরজায় বলল, ঠিক আছে, আজ তো ভালোই করছো, আমার বাসার কিছু কাজ জমে আছে, একটু করে দিলে ভালো হতো, আমি অতিরিক্ত কিছু টাকা দিয়ে দেবো। তখন চোখ মুছতে মুছতে বললাম, বোন তোর কাজ আমি করে দিতে পারি, অতিরিক্ত টাকা লাগবে না। তবে মনে মনে ভাবলাম, বোন আজকে আমায় এত বছর পর দেখেও জিজ্ঞাসা করলো না এতটা দিন কিভাবে কাটিয়েছি, কি খেয়েছি, সরাসরি বলে দিল কাজ করার জন্য। যাই হোক, দিনগুলো হয়তো এরকম একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। বাসায় ঢুকে দেখলাম আমার বোনের মাশাআল্লাহ কিছুর অভাব নেই। আমার বোনও আমার মতোই 10টা বোন পালতে পারে, আর সেই টাকায় 1,000 টাকা দিতে চাইছিল না। তার বাসায় জমে থাকা কাজগুলো করতে করতে বিকেল 5টা বেজে গেল। তখন আমার বোন আমার হাতে 700 টাকা দিয়ে বলে, এটা নিয়ে যা, আবারও পরে কখনো সমস্যায় পড়লে দেখা করিস। আমার মেয়েটা নিজ মুখ বুজে বলতেছে, খালামণির বাসায় থাকবো না, থাকবো মা। এটা শুনে বলল, শিপা তোমার আম্মুর বাড়িতে অনেক কাজ আছে, আজ যেতে হবে। বোনের এই সমস্ত ব্যবহার দেখে চলে আসলাম। সেখান থেকে রাস্তায় অনেক চোখের পানি ফেললাম। 2 দিন পর বাসায় কাজ করে, 10 দিনে ইটের কাজ, 1 সপ্তাহ মাটির কাজ করে অনেক কষ্টের পর একটা সেলাই মেশিন কিনলাম, আর সেটা দিয়েই কোনো রকম জীবনযাপন করতে লাগলাম। ভর্তি করলাম শিপাকে স্কুলে। এভাবেই চলে গেল জীবনের 13টা বছর। তার মধ্যে আমার বোন কখনো ফোন ধরে নেই, আমাদের খবর নেয়নি আমরা কিভাবে আছি। আল্লাহ তাআলা কখনো একটা মানুষকে সারা জীবনে কষ্টের সাগরে রাখে না। জীবনে সুখ জিনিসটা দেখা পেলাম না আমার মেয়ে শিপার বিয়ের পর। গরিব ঘরে এতিম মেয়ে হওয়া সত্ত্বেও আমার মেয়ে শিপার বিয়ে হলো এক উকিল ঘরে। যদিও আমি বড় ঘরে বিয়ে দিতে চাইছিলাম না, কিন্তু পরিবারের প্রত্যেকটা লোকের মতামত পেয়ে, ভালো ব্যবহার দেখে আমি বিয়ের কাজটা সম্পন্ন করলাম। আল্লাহর অশেষ রহমতে এখন আমার মেয়ে অনেক সুখী মানুষ, হয়তো একটাও নেই মেয়ে, এবং জামাইয়ের সাথে একই পরিবারের জীবন কাটাতে লাগলো। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।